উনি মরে গেছে না বেঁচে আছে? মরে গেছে। এই যে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এক্ষুনি। এই যে গাড়ি পড়ে গেছে, গাড়িটা এখানে কি অবস্থায় পড়ে রয়েছে, এখান থেকে পুরো এরকম ঘষতে ঘষতে এসছে, দেখতে পেয়েছেন? আর উনিও শেষ, উনি মরে গেছেন। দেখুন অনেকে সব দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য, আয়নার কাঁচ দেখুন ভেঙে পড়ে রয়েছে। এই যে দেখুন না কি অবস্থা, ওখান থেকে পুরো ঘষটাতে গাড়িটা এখানে এসে পৌঁছে কি অবস্থা, গাড়িটা শেষ, গাড়িটা পুরো নেই আর কিছু। উনি এতটা স্পিডে আসছিলেন যে এই রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে পড়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দারিংবাড়ির সবথেকে জনপ্রিয় মৃদুবন্ধ ওয়াটারফলসের সামনে। এটাই হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ, চলুন দর্শন করে আসি। এটি কিন্তু 51টা সতীপীঠের মধ্যে একটি। এখানে মায়ের স্তন বা বুকের বক্ষ পড়েছিল। সত্যি দারিংবাড়ি এত সুন্দর, মানে এই জায়গায় না এলে বোঝা যাবে না। এই জন্যই কিন্তু দারিংবাড়িকে বলে উড়িষ্যার কাশ্মীর। ভারতের একেবারে পূর্ব উপকূলে ছোট্ট একটি রাজ্য উড়িষ্যা। আর এই উড়িষ্যার বুকে লুকিয়ে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য। যেদিকে দুচোখ যায় ঘন সবুজ জঙ্গলের মাঝে উঁচু উঁচু অসংখ্য পাহাড়। আর এই পাহাড়ের গা বেয়েই নেমে এসছে ছোট বড় প্রচুর ওয়াটারফলস। একদিকে যেমন রয়েছে 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ তারাতারিণী মায়ের মন্দির, ও সাথে ঘুরে দেখতে পারেন মিনি তিব্বত অফ উড়িষ্যার জিরাং মনেস্ট্রি, তেমনি অন্যদিকে রয়েছে সৌন্দর্যে ভরা গোপালপুর সমুদ্র সৈকত। কেউ বলে প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এ এক অজানা স্বর্গ, আবার কেউ বলে মেঘ পাহাড় ও কুয়াশায় মাখা এ এক মিষ্টি প্রেমের গল্প। তবে আমি বলবো মিনি কাশ্মীর অফ উড়িষ্যা, একেই বলে দারিংবাড়ি। আগামী 3 রাত্রি 4 দিনে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঘন জঙ্গল ও অজস্র ছোট বড় পাহাড়, অপূর্ব কিছু ওয়াটারফলস, সাথে থাকবে জিরাং মনেস্ট্রি ও গোপালপুর সি বিচ। দেখাবো দারিংবাড়িতে বসবাসকারী কন্দমাল উপজাতির জীবনযাত্রা। বলবো কিভাবে আসবেন, কোথায় কোথায় থাকবেন, কি কি খাওয়া দাওয়া করবেন, আর সর্বশেষ বলবো কত টাকা খরচ হবে আপনার। নমস্কার বন্ধুরা, কলকাতায় কিন্তু ইদানিং বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকে নিয়ে একটু পাহাড় জঙ্গল থেকে ঘুরে আসি। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে, আর ঘড়িতে সময় বলছে রাত 11টা। তাই আজ 12839 রাত 11:30টায় চেন্নাই মেলে করে যেতে চলেছি ব্রহ্মপুরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। দারিংবাড়ি যাওয়ার জন্য প্রথমেই আপনাদের যেতে হবে ব্রহ্মপুর স্টেশন। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে, তার মধ্যে 12863 রাত 10:45 SMBT ব্যাঙ্গালোর এক্সপ্রেস, বা 12869 রাত 11:45 চেন্নাই মেল ধরে সকাল সকাল 8টা থেকে 9টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন ব্রহ্মপুর স্টেশন। গুড মর্নিং বন্ধুরা, রয়েছি এখন ব্রহ্মপুর স্টেশনে। ঘড়ি বলছে সকাল 8:30, আর এখান থেকেই আমাদের 3 রাত্রি 4 দিনের দারিংবাড়ি গোপালপুর ট্রিপ শুরু হচ্ছে। এবারে আমরা 3 রাত্রি 4 দিন দারিংবাড়ি গোপালপুর ঘুরে দেখেছিলাম একটি ট্রাভেল এজেন্সির সাথে। সত্যদা খুবই ভালো মানুষ। দাদার নাম্বারটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা ফোন করে কথা বলে নেবেন। প্রথম দিন ব্রহ্মপুর স্টেশন থেকে সকাল সকাল আমাদের যাত্রা শুরু হবে দারিংবাড়ির উদ্দেশ্যে। স্টেশন থেকে যার দূরত্ব প্রায় 150 কিলোমিটার, সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতো। তবে যাওয়ার আগে আমরা বেশ কিছু সাইট সিন ঘুরে দেখে নেব। তবে তার আগে সকালের ব্রেকফাস্টটা করে নেব। গরম গরম লুচি ঘুগনি, অঙ্কিতার পাতে ধোসা, চমচম, মিষ্টি ও ছানা পোড়া দিয়ে জমিয়ে সকালের ব্রেকফাস্ট করলাম। বলে রাখা ভালো, আজকের সকালের ব্রেকফাস্টটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকবে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে, করঞ্জয়ী মাতা টেম্পল। সবুজ পাহাড় ও জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছে মাতা করঞ্জয়ী টেম্পল। শান্তি, বিশ্বাস ও ভক্তির এক অনন্য ঠিকানা।
দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে শান্তি ও আশীর্বাদের খোঁজে। মন্দিরে প্রবেশ মূল্য 10 টাকা। এখানে মাকে দুর্গা রূপে পূজিত করা হয়। দারিংবাড়ি ট্রিপের প্রথমেই এই মায়ের দর্শন করে মনটা একটু হালকা হয়ে গেছে, খুব ভালো লাগলো। অবশ্যই বলবো দর্শন করে যাবেন। করঞ্জয় টেম্পল দেখে এবারে আমাদের গন্তব্য সিদ্ধেশ্বরী মাতা ও কুণ্টেশ্বরী মাতার মন্দির। দুটি মন্দিরই প্রায় একই পাহাড়ে অবস্থিত। করঞ্জয়ী মাতার টেম্পল দেখে আমরা পরবর্তী স্থানে চলে এসেছি কুণ্টেশ্বরী মাতার মন্দিরে, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে কিন্তু সিদ্ধেশ্বরী মাতার টেম্পল। চলুন আগে কুণ্টেশ্বরী টেম্পল দেখে নিই, তারপর সিদ্ধেশ্বরীর দিকে যাব। মানে একটি পাহাড়ে এলেই কিন্তু আপনারা দুটি মন্দির পেয়ে যাবেন, কুণ্টেশ্বরী আর সিদ্ধেশ্বরী। স্থানীয় লোকেরা এই কুণ্টেশ্বরী মাতাকে শক্তিপীঠ রূপে পূজা করেন। কুণ্টেশ্বরী মাকে দর্শন করে আমরা চলে গেলাম সিদ্ধেশ্বরী মায়ের কাছে। মন্দিরটি বেশ সুন্দর। মন্দিরের গর্ভগৃহে মহাদেব ও মাতা পার্বতীকে পূজিত করা হয়। এই মন্দিরে এলে আপনারা দেখতে পাবেন 108 শিব মন্দির এবং মন্দিরের কাছে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যার উপর থেকে সুরারা ড্যামকে খুব ভালোভাবে দেখা যায়। আমি এখন রয়েছি ওয়াচ টাওয়ারটার উপরে, আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। সুরারা ড্যামকে কিন্তু এখান থেকে খুব ভালো দেখা যায়। মন্দির ঘুরে এবারে আমাদের গন্তব্য হুলহুলা গান্ডা ওয়াটারফলস, যার দূরত্ব মন্দির থেকে প্রায় 25 কিলোমিটার। এখন আমরা রয়েছি হুলহুলা কান্ডা ওয়াটারফলসের সামনে। আর এই জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তবে স্থানীয়রা মনে করে এই ঝর্ণার পাশে রামের পদচিহ্ন রয়েছে, তাই নিয়মিত এই ঝর্ণাকে এনারা পুজো করেন। এখানেই রয়েছে শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ। হুদহুদা গান্ডা ওয়াটারফলস দেখে এবারে আমাদের গন্তব্য সোজা দারিংবাড়ি। তবে যাওয়ার আগে আমরা সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট থেকে একটু ভিউ দেখে নেব। দারিংবাড়ি যাওয়ার পথে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্টের সামনে। চলুন এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাই। ভিউ পয়েন্ট দেখে আমাদের গাড়ি ছুটে চলল দারিংবাড়ির উদ্দেশ্যে। দুপাশে শালবনী জঙ্গল, কালো পিচের রাস্তা, প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে ওয়েলকাম করবে। ঘড়ির কাঁটায় তখন বাজে 3টে। আমরা এসে পৌঁছালাম দারিংবাড়ি। রাস্তার ধারে ভালো একটা দোকান থেকে দাদা আমাদেরকে দুপুরের লাঞ্চটা করিয়ে দিল। আমি নিয়েছিলাম চিকেন থালি আর অঙ্কিতা নিয়েছিল ফিশ থালি। ভাত, ডাল, আলু ভাজা, সোয়াবিন আলুর তরকারি ও সাথে ছিল কষা চিকেন। আজকের দুপুরের লাঞ্চটাও কিন্তু প্যাকেজের সঙ্গেই ইনক্লুডেড। এখানেই শেষ নয়, দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দারিংবাড়ির খুবই বিখ্যাত কফি গার্ডেনের সামনে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মেন এন্ট্রেন্স। চলুন ভেতরে যাব, গিয়ে ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কফি গার্ডেনের প্রবেশ মূল্য 10 টাকা। টিকিট কেটে আমরা প্রবেশ করলাম। ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, কফি গাছ থেকে শুরু করে এলাচ, দারচিনি, লবঙ্গ, আরও বিভিন্ন গাছ রয়েছে। সাথে ভিতরে একটি পার্কও রয়েছে। সময় থাকলে পার্কে বসে বসে 1 কাপ কফি খেতেই পারেন। বিকালের মৃদু হাওয়া গায়ে মেখে আমরা পৌঁছালাম দারিংবাড়ির বুকে আজকে আমাদের আস্তানা হোটেল পান্ডা। আর এই হোটেলেই আমরা 2 রাত্রি থাকবো। হোটেলের সাথে সাথে রুমগুলো ছিল খুব সুন্দর। কিং সাইজ বেড, টিভি, ফ্যান ও সাথে অ্যাটাচ ওয়াশরুমও ছিল। রুমে একটু ফ্রেশ হয়ে সন্ধেবেলাটা দারিংবাড়ির আশেপাশে আমরা একটু ঘুরে বেড়ালাম। সেদিন আমরা অনেকটা লং জার্নি করার পরে রাতের ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন ভোর ভোর আমাদের উঠতে হবে। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকে আমাদের এই দারিংবাড়ি ট্রিপের দ্বিতীয় দিন। আজ আমরা দারিংবাড়ির আশেপাশে বিভিন্ন সাইট সিন ঘুরে দেখবো, একের পর এক আপনাদেরকেও দেখাবো। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের হোটেল পদ্মা। ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 9টা, আর সকাল 9টায় একদম আমরা বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। সময় মতো সত্যতাও গাড়ি নিয়ে চলে এসেছে।
এই সত্যদাই আজও আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবে। তবে প্রথমেই সেরে নেব এখানকার খুব বিখ্যাত বড়া ও ছানা পোড়া দিয়ে সকালের ব্রেকফাস্ট। মনের মতন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য হিল ভিউ পার্কের উদ্দেশ্যে, যার দূরত্ব 15 কিলোমিটার। পার্কের এন্ট্রি ফি 10 টাকা। আমরা পার্কে প্রবেশ করলাম। পার্কটি বেশ সুন্দর। এটি দারিংবাড়ির সব থেকে সেরা ভিউ পয়েন্ট। এই হিল ভিউ পার্কে এসে দাঁড়ালে বুঝবেন কেন দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়। কারণ এখান থেকে পূর্বঘাট পর্বতমালার অসাধারণ একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। সত্যি উপর থেকে অসাধারণ ভিউ, দারুণ লাগছে। না, আর বেশি সময় নেব না। হিল ভিউ পার্ক দেখে এবারে আমাদের গন্তব্য 22 কিলোমিটার দূরে ইমু পার্ক, যেখানে প্রবেশ মূল্য 10 টাকা। ভিতরে অনেকগুলো ইমু পাখি রয়েছে। চলে এসেছি ইমু পার্কের ভিতরে, আর আমার সামনে রয়েছে ইমু পাখি। দেখুন কত বড় আর কতগুলো, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা গো, এরা কিন্তু কামড়ায়, হাত দেওয়ার চেষ্টা করবেন না কিন্তু। আর বাচ্চারা যদি আপনার সাথে আসে তাহলে কিন্তু ভীষণ খুশি হবে। ভেতরে অনেকগুলো ইমু পাখি রয়েছে, বেশ ভালো লাগলো, দারুণ। এই জায়গাটাও খুব সুন্দর, দেখুন। ইমু পার্ক দেখে এবারে আমাদের গন্তব্য লাভার্স পয়েন্ট, যেটি দারিংবাড়ির খুবই জনপ্রিয় একটি স্পট। এই হচ্ছে দারিংবাড়ির সেই বিখ্যাত লাভার্স পয়েন্ট, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখন আমি দাঁড়িয়ে আছি লাভার্স পয়েন্ট, কিন্তু লাভার্স পয়েন্ট নাম হলো এখানে আমি আপনারা সবাই কিন্তু ঘুরতে আসতে পারবেন। যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে ডুলুরি নদী। দেখুন বর্ষার রূপ কি অসাধারণ। বর্ষাকালে কিন্তু এর রূপ আরো অন্য রকম হয়ে যায়। তবে এখানে কিন্তু স্নান টান করার কথা ভাববেন না, তাহলে কিন্তু ভেসে চলে যাবেন। লাভার্স পয়েন্ট দেখে এবারে আমাদের গন্তব্য মিগোমা ওয়াটারফলস, যার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। যতই প্রকৃতির রূপ দেখছি ততই মুগ্ধ হচ্ছি। শালবনী জঙ্গলের ঠিক মাঝে অবস্থিত এই ওয়াটারফলস। এখন কিন্তু চলে এসেছি দারিংবাড়ির খুব ফেমাস মিগুমা ওয়াটারফলস দেখতে। আর এই ওয়াটারফলস দেখতে গেলে আপনাদেরকে একটুখানি ট্রেক করে নিচে নামতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে এন্ট্রি ফি কিন্তু 10 টাকা পার হেড। ঘন জঙ্গল ও কাঁচা লাল মাটির রাস্তা। আমাদের প্রায় 150 থেকে 200টা সিঁড়ি নিচে নামতে হবে ওয়াটারফলসে যাওয়ার জন্য। ও এই দেখুন, এই হচ্ছে পিসুগন্ডা ওয়াটারফলস। বন্ধুরা, আমার পিছনে কিন্তু রয়েছে দারিংবাড়ির সেই বিখ্যাত পিসুগন্ডা ওয়াটারফলস। দেখুন কত সুন্দর, দারুণ লাগছে। কিন্তু বর্ষাকালে এর রূপ একদম অন্যরকম। ওয়াটারফলসকে কিন্তু দূর থেকে দেখতে ভালো লাগে না, কাছে যেতে হবে। কাছ থেকে আপনাদেরকে আরো ভালো করে দেখাবো, চলুন যাওয়া যাক। যেখানে দাঁড়িয়ে রয়েছি পুরোপুরি ভিজে যাচ্ছি, এত জল পড়ছে ওপর থেকে, দারুণ লাগছে। পিসুগন্ডা ওয়াটারফলস দেখে এবারে আমাদের গন্তব্য মন্দাসুরু ইকো ভ্যালি, যার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এখানে প্রবেশ মূল্য কিন্তু 10 টাকা। আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি মন্দাসুরু ইকো ভ্যালিতে, দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে। তো চলুন আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। এই জায়গাটাকে উড়িষ্যার অনেকে সাইলেন্ট ভ্যালি বলেও চেনে। 22টি পাহাড় নিয়ে ঘেরা এই উপত্যকা অসাধারণ সৌন্দর্য, দেখুন। মন্দাসুরু ইকো ভ্যালিতে যদি আপনারা আসেন, দেখতে পাবেন এখানে মন্দাসুরু ইকো কটেজ রয়েছে, যেখানে আপনারা চাইলে কিন্তু থাকতেও পারেন। অবশ্যই এগুলো আপনাদেরকে অনলাইনে বুক করতে হবে। ঘড়ি কাটায় তখন বাজে বেলা 2টো। আর আজকের আমাদের দুপুরের লাঞ্চটা হবে এই মন্দাসুরু ইকো ভ্যালিতে। ভাত, ডাল, ভাজা, সাথে থাকবে কাঠের জালে তৈরি করা দেশি চিকেন কষা। আজকে দুপুরে লাঞ্চটা কিন্তু আমরা এই মন্দাসুরু ইকো ভ্যালিতেই করব। এখানেই লাঞ্চের ব্যবস্থা করেছে আমাদের দাদা। আপনারা যদি দারিংবাড়ি বেড়াতে আসেন সত্যতার সাথে, তাহলে কিন্তু আজকের দিনে দুপুরের লাঞ্চটা আপনারা এই মন্দাসুরু ইকো ভ্যালিতেই কিন্তু করতে হবে। এখানেই ওনারা কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। তো চলুন দেখি লাঞ্চে কী কী রয়েছে।
এখানে দুপুরের লাঞ্চটা কিন্তু একদম জমিয়ে আপনাদের করতে হবে, কারণ দুপুরের লাঞ্চটা থাকবে দেশি চিকেন আর শাল পাতাতে। দেশি চিকেন দিয়ে দুপুরের লাঞ্চটা জমিয়ে করলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দাসুরু ইকো ভ্যালি থেকে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দারিংবাড়ির সানসেট পয়েন্টে। এখান থেকে আপনারা দারিংবাড়ির 360 একটা ভিউ পাবেন। পাখির চোখে যদি দারিংবাড়ি আপনারা দেখতে চান তাহলে এইখান থেকেই আপনারা দেখতে পাবেন। দেখুন, এই সানসেট পয়েন্টের উপরে একটি হনুমানজির মন্দির রয়েছে, খুব সুন্দর, চাইলে আপনারা দর্শন করে নিতে পারেন। এই সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখার মজাই আলাদা, খুবই সুন্দর। তো আজকের আমাদের সমস্ত সাইট সিন কিন্তু ঘোরা হয়ে গেল দারিংবাড়ির। এখন এখান থেকে সোজা চলে যাবো আমরা হোটেলে, যেখানে আমরা ছিলাম কালকে, আজকে সেখানেই থাকবো। তো চলো বেরিয়ে পড়ি। সেদিন রাতে আর তেমন কিছুই করা ছিল না, তাই আমরা রাতের ডিনার করে নিলাম। আর এই 3 রাত 4 দিনের সমস্ত খাওয়া খরচা কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকে আমাদের দারিংবাড়ি ট্রিপের 3য় দিন। আজকে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়বো গোপালপুরের উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে আমরা দেখে নেব বেশ কিছু সাইট সিন। প্রতিদিনের মতো সকালের ব্রেকফাস্ট করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনের উদ্দেশ্যে। সকাল সকাল চলে এসছে সত্যদা, আর আজও কিন্তু আমাদেরকে সত্যদাই ঘোরাবে সমস্ত জায়গা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য পাইন ফরেস্ট, পাইন বনের জঙ্গল, ঘন পাইন ফরেস্ট, তার মধ্যে লেখা রয়েছে আই লাভ দারিংবাড়ি। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য একেবারে বেস্ট জায়গা এটাই। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু একদম আইডিয়াল একটা জায়গা। দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ দারিংবাড়ি। বেশিক্ষণ টাইম নষ্ট করবো না, আমাদের আজকে অনেকগুলো সাইট সিন ঘুরে দেখতে হবে এবং আপনাদেরকেও দেখাতে হবে। তাই চলো এখান থেকে বেরিয়ে যাই। আর কি, পাইন ফরেস্ট দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য রেনবো ওয়াটারফলসের দিকে। এই ওয়াটারফলসটা দেখতে গেলে আপনাদেরকে 10 থেকে 15 মিনিট ট্রেক করে নিচে নামতে হবে। এই ওয়াটারফলসের রাস্তাটা একটু ভয়ঙ্কর, যারা বয়স্ক আছেন তারা নামার চেষ্টা করবেন না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দারিংবাড়ি খুবই জনপ্রিয় একটা ওয়াটারফলস, রেনবো ওয়াটারফলসের সামনে। বর্ষাকালে কিন্তু এর জল আরও অনেক বেশি থাকে। এই 2 দিন বৃষ্টি হয়নি, তাই জলটা অনেকটা কম। এই রেনবো ওয়াটারফলস নামটা হয়েছে কারণ সূর্যের আলো যখন এই ওয়াটারফলসের গায়ে পড়ে তখন রামধনু সৃষ্টি হয়, সেই জন্যই এর নাম রেনবো ওয়াটারফলস। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাঙ্গালি ভ্যালির সামনে, যেখানে এলে আপনারা এই সুন্দর জায়গাটা দেখতে পাবেন। এটা যাওয়ার পথেই পড়বে, রাস্তার মধ্যেই রয়েছে। তো দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা। এবারে আমাদের গন্তব্য দারিংবাড়ির সব থেকে জনপ্রিয় মৃদুবান্দা ওয়াটারফলস, যার দূরত্ব প্রায় 15 কিলোমিটার। 150 থেকে 200টা সিঁড়ি নিচে নামতে হবে আপনাদেরকে এই ওয়াটারফলস দেখার জন্য। আমি এখন চলে এসেছি দারিংবাড়ির খুব জনপ্রিয় একটা ওয়াটারফলস, মৃদুবান্দা ওয়াটারফলস। দারিংবাড়ি ঘোরা কিন্তু আমাদের সত্যি সার্থক, দারুণ সুন্দর লাগছে। কিন্তু বর্ষাকালে এর রূপ আরও অন্যরকম থাকে, তখন আরও বেশি জল পড়ে। এখন জলটা অনেক কমে গেছে। আমাদের কিন্তু এই জনপ্রিয় মৃদুবান্দা ওয়াটারফলস ঘোরা হয়ে গেল, সত্যি অনবদ্য সুন্দর। যাই হোক, এবারে দারিংবাড়ি এলে কিন্তু আপনারা অবশ্যই ঘুরে দেখবেন এই মৃদুবান্দা ওয়াটারফলস। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দারিংবাড়ির সোনপুর ভ্যালিতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, আর নিচে রাস্তাটা দেখুন, এখান থেকে দারুণ দেখাচ্ছে, আর এখান থেকে ভিউও কিন্তু খুব সুন্দর। দারিংবাড়ি থেকে গোপালপুর যাওয়ার পথে আমি এখন যে ড্যামের সামনে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু খুবই অফবিট লোকেশন বলতে পারেন। এই ড্যামটার নাম হলো হরভঙ্গি ড্যাম, যেটা উড়িষ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু অনেকেই এখনো অবধি এই জায়গাটা জানেন না বা আসেননি। দেখুন খুব সুন্দর জায়গাটা।
হরভঙ্গি ড্যাম দেখে এবারে আমাদের গন্তব্য বামুনি দেবী ওয়াটারফলস, যেটি সত্যদাই আমাদেরকে নিয়ে গেল। মনে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন এইরকম লাগছে জায়গাটা, দারুণ। এখন রয়েছি বামুনি দেবী ওয়াটারফলসের সামনে। এই দেখুন বামুনি দেবী ওয়াটারফলস। এই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, পুরো গ্র্যান্ড ক্যানিয়ন মনে হচ্ছে। লাগ রা হ্যায়? बहुत अच्छा लग रहा है। आप आइए जरूर घूम के जाना, ठीक है। তো এরা সব স্কুলে পড়ে, এখানে ঘুরতে এসছে। বামুনিতে এই ওয়াটারফলসটা ঘুরে দেখলাম, সত্যি অপূর্ব সুন্দর জায়গা, পুরো মনে হচ্ছিল গ্র্যান্ড ক্যানিয়ন। ঘড়ির কাঁটায় তখন বাজে বেলা 3টে। আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে এলাম হোটেল বুবু ইন্টারন্যাশনালে। আজকে দুপুরে লাঞ্চটা অবশ্য আপনাদের এই বুবু ইন্টারন্যাশনালই করতে হবে। এখান থেকে আপনারা ফিশ থালি, চিকেন থালি, এগ থালি নিতে পারেন। আমরা নিয়েছিলাম চিকেন থালি। দুপুরে চটপট লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য খাসাড়া ওয়াটারফলস, যেটি দারিংবাড়ির সবথেকে সুন্দর এবং সবথেকে জনপ্রিয় একটি ওয়াটারফলস। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দারিংবাড়ির গজপতি জেলার চন্দ্রগিরি অঞ্চলের খুব ফেমাস একটা ওয়াটারফল, খাসাড়া ওয়াটারফল। এই ওয়াটারফলসটা না দেখলে দারিংবাড়ি কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। খাসাড়া ওয়াটারফলস, যে ওয়াটারফলসে আপনারা স্নানও করতে পারবেন, দারুণ সুন্দর। এটা এতটাই সুন্দর, এটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। দারুণ দারুণ। আমি বলবো যারা দারিংবাড়িতে আসছো তারা কিন্তু অবশ্যই এই খাসাড়া ওয়াটারফলসে একবার স্নান করো, তাহলে কিন্তু বুঝতে পারবে এর মজাটা কি। আমাদের এবারের গন্তব্য জিরাং মনেস্ট্রি, যাকে বলা হয় মিনি তিব্বত অফ ওড়িশা। ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে পেয়ার হচ্ছে, ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদের দেখাতে পারলাম না, তবে আপনারা যদি আসেন তাহলে নিজের চোখে সচক্ষে দেখতে পাবেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যার মিনি তিব্বত জিরাং মনেস্ট্রিতে, যার আসল নাম পথসম্ভব মহাবিহার। এই জিরাং মনেস্ট্রিটাকে 14তম দলাই লামা 2010 সালে উদ্বোধন করেন। এই জিরাং মনেস্ট্রি তিব্বতীয়দের একটা শিক্ষা প্রতিষ্ঠান। দেখুন আমার এই দিকে কিন্তু একটা স্কুল রয়েছে যেখানে তিব্বতীয়রা কিন্তু পড়াশোনা করে, আর সত্যি জায়গাটা অনেকটা বড়। আর এই মনেস্ট্রিতে প্রবেশ করতে গেলে আপনাদের কিন্তু 10 টাকা করে টিকিট লাগবে। সূর্য তখন পশ্চিম দিকে ঢলে পড়েছে। ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5:30। আমরা বিকেলের মৃদু হাওয়া গায়ে মেখে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য হট স্প্রিং বা তপ্ত পানির কুণ্ডর দিকে। এখন আমি চলে এসেছি দারিংবাড়ির খুব ফেমাস তপ্ত পানি হট স্প্রিং। দেখতে পাচ্ছেন একটা মন্দির, এর ভেতরেই রয়েছে গরম জলের কুণ্ড। চলুন আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে তপ্ত পানি হট স্প্রিং, মানে গরম জলের কুণ্ড, যেখান থেকে গরম জল কিন্তু অনবরত বেরোচ্ছে। আজকের দিনের শেষ গন্তব্য আমাদের এই হট স্প্রিং। আমরা দেখে বেরিয়ে পড়লাম গোপালপুর সি বিচের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 120 কিলোমিটার। আমাদের পৌঁছাতে সন্ধে হয়ে গেল। আমরা গোপালপুর সি বিচে একটি সুন্দর হোটেলে স্টে করলাম। হোটেলের ব্যালকনি থেকে সি বিচটাকে দারুণ দেখা যায়। হোটেলটি খুব সুন্দর। আজকে রাত্রিটা কিন্তু আমরা এই গোপালপুরেই থাকবো, আর কালকে আমরা কিন্তু গোপালপুরের বিভিন্ন সাইট সিন ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। সন্ধেবেলা গোপালপুর সি বিচটা একটু ঘুরে দেখলাম, সাথে খেলাম চিকেন পকোড়া। তারপর রাতে ডিনার করে সেদিনের মতো আমরা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ। আজকে আমাদের এই দারিংবাড়ি ট্রিপের শেষ দিন, আর আজ কিন্তু আমরা গোপালপুর থেকে বেরিয়ে যাব বাড়ির পথে। কিন্তু যাওয়ার আগে গোপালপুরের বেস্ট কিছু সাইট সিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমিও দেখবো। তো যাই হোক, আমাদের গাড়ি কিন্তু চলে এসছে, আমরাও রেডি। তো চলো বেরিয়ে পড়ি। গোপালপুর সি বিচ থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য তারাতারিণী মায়ের মন্দির। কিন্তু তার আগে আমরা সেরে নেব সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ব্রহ্মপুর স্টেশন থেকে 22 কিলোমিটার দূরে কুমারী পাহাড়ে অবস্থিত তারাতারিণী মায়ের মন্দিরে। মন্দিরটি কুমারী পাহাড়ে অবস্থিত, তাই মন্দিরে যাওয়ার জন্য আপনারা রোপওয়ে করতে পারেন। রোপওয়ের টিকিট 65 টাকা। তাতে আপনারা যাওয়া এবং আসা দুটোই পাবেন। মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, চলুন আগে মায়ের দর্শনটা করে আসি।
ঠিক এখানেই কিন্তু মায়ের স্তন বা বক্ষ পড়েছিল। প্রতিটা সতীপীঠে একটা করে কিন্তু ভৈরব থাকে। এখানে ভৈরবের নাম হচ্ছে চন্দ্রকেশর। এখন আমি দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যার গঞ্জম জেলায় কুমারী পাহাড়ের ওপরে খুব বিখ্যাত একটা মন্দির, তারাতারিণী মন্দিরের সামনে। এটি কিন্তু 51টা সতীপীঠের মধ্যে একটি। এখানে মায়ের স্তন বা বুকের বক্ষ পড়েছিল। এই মন্দিরে কিন্তু চৈত্র মাসে প্রচুর ভিড় হয়। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষ নয়, এশিয়ার সবথেকে বৃহত্তম চিল্কা লেকের সামনে। এর আয়তন 1165 বর্গ কিলোমিটার। এশিয়ার এই একটি মাত্র লেক রয়েছে যার জল নোনা এবং মিষ্টি জলের মিলনস্থল। আপনারা চাইলে এই চিল্কা লেকের ওপরে নৌকা নিয়ে ভেসে পড়তে পারেন কিছু আইল্যান্ড দেখার জন্য, যেমন বার্স আইল্যান্ড, হানিমুন আইল্যান্ড, ব্রেকফাস্ট আইল্যান্ড এবং ঘণ্টাশিলা গুহা দেখার জন্য। আপনারা যদি শীতকালে আসেন তাহলে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আপনারা দেখতে পাবেন। আপনারা পুরীতে যারা ঘুরতে যান তারা কিন্তু চিল্কা লেক অনেকেই দেখতে যান। তো সেই চিল্কা লেকই কিন্তু এটা চিল্কার অন্য একটা সাইড। মানে পুরীর দিকে যে সাইডটা আপনারা ঘুরতে যান সেটা কিন্তু এটা নয়, এটা অন্য একটা সাইড, এটাও চিল্কাই লেক। চিল্কা লেক ঘুরতে ঘুরতেই আমাদের সময় হয়ে গেছে বেলা 2টো। দুপুরে লাঞ্চ করতে হবে। আজকের দুপুরে লাঞ্চটা আমরা করব মা হোটেল থেকে। এখানে সমস্ত রকম থালি আপনারা পাবেন। আমরা নিয়েছিলাম ভেজ থালি ও পনির থালি। লাঞ্চের পরেই আমরা বেরিয়ে পড়লাম টামপাড়া দেখতে। এটি একটি লেক, খুব সুন্দর জায়গা, আপনারা অনেকক্ষণ এখানে টাইম কাটাতে পারেন। তারপরেই আমরা চলে গেলাম নির্জন নিরিবিলি একটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। কি অপূর্ব লাগছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যার বুকে একদম নির্জন নিরিবিলি একটা সমুদ্র সৈকতে, আর্যপল্লী। এই সমুদ্র সৈকতে লোকজন নেই বললেই চলে, হাতে কোনো 1-2টো লোক। তাই এইটাকে অফবিট একটা সমুদ্র সৈকত বললেই চলে। আমাদের গাড়িটা ওখানে রয়েছে, আমরা একটুখানি জাস্ট এই বোল্ডারগুলো পেরিয়ে এলাম। অপূর্ব সুন্দর লাগছে বিকেলটা, দেখুন একবার কত ভালো লাগছে। আপনারা যারা দারিংবাড়ি গোপালপুর ঘুরতে এসেছেন, গোপালপুরেও দেখেছেন অনেক লোকজন আছে, হোটেল আছে, কিন্তু এই যে সি বিচটা যেটা গোপালপুরের থেকে খুব একটা দূরে নয়, এটা একদম নির্জন নিরিবিলি। এটা কিন্তু এর আগে কখনো আপনারা দেখেননি, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একবার। আমাদের এই দারিংবাড়ি গোপালপুর ট্রিপের আজকে আমাদের শেষ গন্তব্য গোকুল ধাম। চলুন ভেতরে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। এই গোকুল ধাম আমাদের ঘোরা হয়ে গেল। ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা কিন্তু ব্রহ্মপুর স্টেশনের একদমই কাছে। তো এই যে গোপালপুর আর দারিংবাড়ি ট্রিপের শেষ গন্তব্য ছিল গোকুল ধাম, আমরা দেখে নিলাম। এখান থেকে সোজা আমরা চলে যাব স্টেশন, আর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে যাব বাড়ি। দারিংবাড়ি গোপালপুর আমরা যে 3 রাত 4 দিন ঘুরছি, এই 3 রাত 4 দিনের প্যাকেজ কত কি পড়বে জেনে নেব সত্যদার কাছ থেকে, কারণ এই সত্যদাই কিন্তু দারিংবাড়ি ট্যুর আপনাদেরকে করাবে। তো কত টাকা কি প্যাকেজ পড়বে জেনে নেব। দাদা, কত টাকা কি প্যাকেজ পড়বে যদি দুজন আসে? দুজন আসবে তো 3 রাত 4 দিন 9,000 টাকা পড়বে। এক সিজন ওয়াইজ চেঞ্জ হয়। আচ্ছা। 5,000 টাকার মধ্যে আসবে, আর সিজন হলে একটু বাড়বে। কেউ প্যাকেজ না নিয়ে ধরুন শুধু গাড়ি চায়, তাহলে সে গাড়ি ব্যবস্থা? হিসাবে প্যাকেজ দিয়ে দেবো। আচ্ছা, মানে গাড়ি হিসাবেও প্যাকেজ হবে। থাকা খাওয়া ঘোরা সব মিলিয়ে আছে। 4 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং চা স্ন্যাক্স থাকে। তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু নিচে দিয়ে দিয়েছি, ফোন করে নিও কিন্তু সবাই। আর কি, চলো বাড়ির পথে রওনা দিই। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো এই দাদার সাথেই কিন্তু আমরা 3 রাত 4 দিন দারিংবাড়ির সমস্ত জায়গা ঘুরে দেখলাম। অঙ্কিতাও রেডি, আমরাও রেডি। টাটা টাটা।